দিব এবং হবে অনেক মজা। তাহলে বন্ধুরা তোমরা আমাদের সাথেই থেকো, চলো আমরা পরিচিত হয়ে আসি আমাদের এই বিদ্যালয়ের বন্ধুদের সাথে। ঢাকা মহানগরীর অন্যতম জনবহুল এলাকা আশকোনা দক্ষিণখান। 2013 সালে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে মোট 10টি শাখায় শ্রেণী কার্যক্রম চলে। নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে আলাদা আলাদাভাবে শ্রেণী পাঠদান করা হয়। শুরু থেকে এ পর্যন্ত বিদ্যালয়ের রেজাল্ট অত্যন্ত সন্তোষজনক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ জিপিএ এবং শতভাগ পাস বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে সফলতার পরিচয় বহন করে চলছে। সর্বোপরি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এখানে কোনো সরকারি বিদ্যালয় সেই সময় ছিল না। এইটি একমাত্র বিদ্যালয় যেটি অত্র এলাকার মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের চাহিদা মিট আপ করে সুন্দরভাবে পাঠদান করতে পারে। সেই সময় থেকে বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে অদ্যাবধি এই এলাকার স্টুডেন্টদের পাঠদান করে আসছে, লেখাপড়া শেখাচ্ছে, জ্ঞানদান করছে এবং নৈতিকতা শেখাচ্ছে, যেটি তাদের জীবনে, সমাজে, পরিবারে একটি সুন্দর নেতৃত্ব দিতে বা তাদের একটি চমৎকার দেশ গড়ার মনোভাব তৈরি করতে সহযোগিতা করে আসছে। আমার জানা মতে এখানকার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে আছে, এমনকি দেশের বাইরেও ছড়িয়ে আছে, যারা খুব সুন্দর তাদের ক্যারিয়ার তৈরি করেছে। এটিতে ছেলেরা এবং মেয়েরা একসঙ্গে পড়াশোনা করে। 2 শিফট হলে এই এলাকার আরো পপুলেশনের চাহিদা রয়েছে এই স্কুলে পড়াশোনা করানোর জন্য, আমরা সেটি মিট আপ করতে পারি না। এটি যদি সরকারিভাবে চিন্তা ভাবনা করা হয় যে 2 শিফট করা হবে, তাহলে এই এলাকাবাসীর চাহিদা পূরণ হবে এবং আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারবে। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের লক্ষ্যে প্রতি কার্যদিবসের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে রয়েছে আধুনিক বিজ্ঞানাগার, সুসজ্জিত গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, ডিজিটাল ক্লাসরুম, ডিবেটিং ক্লাব, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প, কৌতুকের মধ্য দিয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটায়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে বিদেশে উচ্চ শিক্ষায় এবং কর্মজীবনে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখছে। বর্তমানে এই বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক, 24 জন শিক্ষক, 5 জন কর্মচারী এবং 700 জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত। সফল ধারাবাহিকতা অনুসরণ করে এটি একটি আদর্শ বিদ্যাপীঠ হয়ে উঠেছে। অনেকগুলো শিক্ষার্থী এখানে বসে আছে, চলো আমরা ওদের সাথে কথা বলে নেই।
বন্ধু তুমি কি করছো? ড্রয়িং করছি। বন্ধুরা ওদেরকে এখন আর ডিস্টার্ব না করি, চলো দেখে আসি অন্যদিকে বন্ধুরা কি করছে। রঙিন পোশাকে সেজে আমাদের জন্য 4 জন বন্ধু পরিবেশনা নিয়ে অপেক্ষা করছে। চলো তাদের মুখ থেকে শুনে নিই তারা আমাদের জন্য কি পরিবেশনা নিয়ে এসেছে। প্রধান ভানি, তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে ওদের পরিবেশনাটি আমরা দেখে আসি। ধান তো অনেক ভাঙা হলো, এখন চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা আজকে টিফিনের আড্ডায় আমরা চলে এসেছি আমাদের গেম সেগমেন্টে। এই সেগমেন্টে আমাদের অনেকগুলো বন্ধু আমাদের জন্য মুখে চামচ এবং মার্বেল নিয়ে অপেক্ষা করছে। আমি সামনে গেলে স্যার বাঁশি দিবেন এবং শুরু হবে দৌড়। বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীকে। এখানে আমাদের এ বন্ধু হয়েছে প্রথম, ও দ্বিতীয় এবং ও তৃতীয়। বন্ধুরা তোমাদেরকে টিফিনের আড্ডায় অনুষ্ঠানের পক্ষ থেকে থাকছে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। হঠাৎ হঠাৎ, আরে ডাইনে চল ডাইনে চল, আরে কি করে পাও কুন্তা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, আরে পাও কুন্তা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি ওরে ওই মতন মরে গাড়ির চাকা পথে পথে ঘোরে রে, ও কি গাড়ি আলমুই চলো রাজপথে, ও কি গাড়ি আলমুই চলো রাজপথে। বিয়ানে উঠিয়া গরু গাড়িতে দিয়া জুড়ি, ও কি ওরে সোনা বানার সোনা বাদে কান্দে দেশে ঘুরে রে, ও কি গাড়ি আলমুই চলো রাজপথে। বন্ধুরা আমি আজকে আমাদের মাঝে পেয়েছি বিশেষ একজন বন্ধুকে, যার নাম সৃজা। সৃজা আজকে আমাদেরকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। তাহলে চলো বন্ধুরা ওর কাছ থেকে কবিতাটি আমরা শুনে আসি। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ে দিয়ে বন্ধুরে উঠে বাঁচবে বলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয়
সে পাত্র ভালো, রং যদি বিদায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা পেঁচার মতন। বিদ্যা বুদ্ধি বলছে মশাই, ধনী ছেলে অধ্যাবসায়ী। মিষ্টি বান্নার দেখেছে, হাই ললো থামলা শেষে। আরেকটি সে তৈরি ছেলে, চাল করে নন গেছেন দিলে। পুলিশ ছুটি তবলা বাজে, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গার গ্রামটা কেবল ভোগে, পিলে জল প্রান্ত জাগে, কিন্তু তার উচ্চগর বংশরাজে বংশধর। সামলাইলে বন গ্রামে কি দল হয়, গঙ্গার গ্রামে যখন পাত্র পেলে মন্ত্রী আর মন্ত্র ছেলে। খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনলাম আমরা, এবং আমরা মনে রাখবো সৃজার মতন এরকম স্পেশাল চাইল্ডদেরকে আমরা সহযোগিতা করার মাধ্যমে আমাদের 8-10টা শিশুর মতন ওদেরকেও আমাদের সমাজে বেড়ে ওঠার সুযোগ সুবিধা করে দেব। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। আমাদের শুরু। এই যে কাকলি, প্যাকেটটা মাটিতে ফেললে যে, পাশেই তো ডাস্টবিন ছিল। তুই বড্ড বেশি করছিস, একটা প্যাকেট নিয়ে দেখছিস না এমনিতেই কি গরম। এত গরম কেন জানিস? কারণ আমরা প্রকৃতির যত্ন নেই না। এই যে তুই একটা প্যাকেট মাটিতে ফেললি, এটা মাটিতে মিশতে হাজার হাজার বছর লেগে যাবে। মাটি দূষিত হবে, পানি দূষিত হবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। আমরা কি পরবর্তী প্রজন্মের জন্য মরুভূমি রেখে যাব? আসলে এভাবে কখনো ভেবে দেখিনি। সবাই ফেলে তো, তাই আমিও। সবাই ফেলে দেখে কি তোকেও ফেলতে হবে? প্রতিবাদটা আগে নিজের সাথে কর। দুঃখিত বন্ধু, আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমরা আমাদের আঙিনা যেমন পরিষ্কার রাখি, বাড়ির চারপাশও তেমন পরিষ্কার রাখবো। পৃথিবীটা আমাদের ঘর, আর ঘর পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের প্রত্যেকের। হ্যাঁ বন্ধুরা, ডাস্টবিন আমাদের পাশে থাকা সত্ত্বেও আমরা ময়লাটা ডাস্টবিনে ফেলি না, ফেলি ডাস্টবিনের পাশে কিংবা আমাদের পরিবেশে। তাই চলো বন্ধুরা, আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা ময়লা ডাস্টবিনে ফেলবো এবং এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য হিসেবে গড়ে তুলবো। আজকের আড্ডার এই পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের কথা নিয়ে কারাকারি সেগমেন্টে। এই সেগমেন্টে মূল আকর্ষণ হলো যুক্তির লড়াইয়ে কে হবে সেরা। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের যুক্তির লড়াইয়ে কারা সেরা হয় তা আমরা দেখে আসি।
প্রাথমিক কারাকারি পর্বতে আমাদের দুটি পক্ষ আছে, প্রথম পক্ষে সরকারি দল এবং অপর পক্ষে বিরোধী দল। এই ছায়া সংসদে আমি আজ প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। মডারেটর ও বিচারক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো শিক্ষা হলো সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। মডারেটর, আমরা শিক্ষা বলতে কি বুঝি? আমরা শিক্ষা বলতে শুধু বই জ্ঞানকে বুঝি না, আমরা শিক্ষা বলতে মানবিকতা, নৈতিকতা, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা বুঝি। মডারেটর, তারপরে আসে সমাজ। আমরা সমাজ বলতে কি বুঝি? আমরা সমাজ বলতে শুধু আশেপাশে মানুষকে নিয়ে সমাজ বলছি না। মডারেটর, আমরা সমাজ বলতে গোটা জাতি ও গোটা দেশকে বুঝাচ্ছি। মডারেটর, নেলসন ম্যান্ডেলা বলেছেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। মডারেটর, একটি মাত্র প্রমাণ করে যে শিক্ষা শুধু বই নয়, এটি সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। মডারেটর, আমি আরো বলতে চাই, শিক্ষা দরিদ্রতা দূর করে। শিক্ষা হলো একটি আলো, যে আলো অন্ধকার দূর করে এবং মানুষকে মানুষ বানায়, সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। তাই আমি বলতে চাই, শিক্ষা হলো সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। সুতরাং উত্থাপিত প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার দাবি রাখে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলের নেতাকে। মাননীয় মডারেটর এবং উপস্থিত শ্রোতাদের জানাই আসসালামু আলাইকুম। আজকে উত্থাপিত প্রস্তাবটি হলো শিক্ষাই সমাজের পরিবর্তনের মূল হাতিয়ার। এর বিপক্ষে আমি আমার যুক্তি উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, প্রথমে স্পষ্ট করে বলতে চাই, আমি শিক্ষার বিরোধিতা করছি না, অতি সরলীকৃত ধারণার বিরোধিতা করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, যেখানে সমাজের উন্নয়ন একটি বহুমাত্রিক বাস্তবতা, সেখানে শুধুমাত্র শিক্ষাকে নিয়ামক হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শিক্ষা কখনোই শূন্যস্থানে কার্যকর হতে পারে না। বহু উন্নয়নশীল দেশে শিক্ষিত জনগোষ্ঠী বা শিক্ষিত তরুণরা বেকারত্বে ভুগছে। কেন? এর কারণ হলো অর্থনীতি, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ না পাওয়ার কারণে। অতএব অর্থনীতি হলো সেই ভিত্তি, যে ভিত্তির উপর শিক্ষা দাঁড়িয়ে থাকে। ভিত্তি দুর্বল হলে উপরিভাগের সৌন্দর্য কখনোই টেকে না। মানে মডারেটর, সমাজ যদি অর্থনৈতিক ন্যায় বিচার না থাকে, শিক্ষা কেবল বৈষম্যকে আরো প্রাতিষ্ঠানিক করে তোলে। উন্নয়ন দেশগুলো প্রথমে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করেছে, পরবর্তীতে তারা শিক্ষার দিকে চোখ দিয়েছে। কেননা যখন একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, তখন আপনা আপনি শিক্ষার উন্নয়নে চলে আসে। শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে অভিহিত করা বাস্তবতার অপব্যাখ্যা। উন্নয়ন একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে অর্থনীতি হলো কেন্দ্রবিন্দু। উত্থাপিত প্রস্তাবটি সংসদে গৃহীত নয়। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় সরকার দলীয় আলোচক। মাননীয় মডারেটর, আমি বলতে চাই, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। একমাত্র শিক্ষাই পারে একটি জাতি বা একটি সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে। মাননীয় মডারেটর, মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমন শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধু বললো, দারিদ্রতা যে সমাজে আছে তার আগে অর্থনৈতিক পরিবর্তন করতে হবে। অর্থনীতি এক ধরনের শিক্ষা। মাননীয় মডারেটর, আমরা বলছি না শিক্ষা বই কলম এর মধ্যে আবদ্ধ। মাননীয় মডারেটর, আমি বলছি শিক্ষা সবকিছু, যেমন হচ্ছে নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, সবকিছু এক ধরনের শিক্ষা। আমার বিপক্ষ দলের বন্ধু বললো, আজ অনেক মানুষ শিক্ষা গ্রহণ করেও বেকার ঘুরছে। মাননীয় মডারেটর, আমি আগে বলেছি শিক্ষা শুধু বই কলমের মধ্যে আবদ্ধ নয়, অনেক ক্রিয়েটিভিটি আছে, সেগুলো এক ধরনের শিক্ষা। তারা শুধু বই কলমের শিক্ষাকেই প্রায়োরিটি দিয়েছে, তার জন্যই তারা আজ বেকার ঘুরছে। মাননীয় মডারেটর, আমি বলতে চাচ্ছি, যদি শিক্ষা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে কেন উন্নত দেশগুলো এত বেশি শিক্ষিত? অর্থনীতি এক ধরনের শিক্ষা। তারা যদি জানে না যে অর্থনীতি কিভাবে চালাবে, তাহলে তারা কিভাবে অর্থনীতির কথা বলে? অর্থনীতি চালানোর জন্য এক ধরনের শিক্ষা প্রয়োজন। বিতর্কের এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা কি জোর গলায় বলতে পারবেন যে একটি জাতির কাছে শিক্ষা বড় নাকি তার অস্তিত্বকে টিকিয়ে রাখা বড়? যদি অস্তিত্বই আগে আসে, তাহলে শিক্ষা কিভাবে একটি জাতির মূল হাতিয়ার হয়ে যেতে পারে? দাবিটি কি শুরুতেই ভিত্তিহীন হয়ে পড়ে না মাননীয় মডারেটর? মাননীয় মডারেটর, পক্ষ দল দাবি করেছে শিক্ষাই সব। বিশ্ববিখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন, ডোন্ট কনফিউজ স্কুলিং উইথ এডুকেশন। আই ডিডন্ট গো টু হার্ভার্ড, বাট দ্য পিপল দ্যাট ওয়ার্ক ফর মি ডিড। এর থেকে আমরা শিক্ষা পাই, সার্টিফিকেট সমাজ বদলাতে পারে না। কর্মমুখী দক্ষতায় সমাজ পরিবর্তনের আসল কারিগর। আপনাদের এক তথাকথিত মূল হাতিয়ার কেন লক্ষ লক্ষ যুবককে কর্মসংস্থান দিতে ব্যর্থ হচ্ছে? মাননীয় মডারেটর, শিক্ষা যখন নৈতিকতাহীন হয়, তখন তা হয়ে ওঠে ধ্বংসের মরণাস্ত্র। আজকে পৃথিবীতে বড় বড় যুদ্ধ, অর্থবাচার আর দুর্নীতির পেছনে কারা দায়ী? তারা কি অশিক্ষিত মানুষ? না মাননীয় মডারেটর, তারা সবাই উচ্চ শিক্ষিত। মাননীয় মডারেটর, যদি শিক্ষা এতই নৈতিক শিক্ষা দিয়ে থাকে, তাহলে শিক্ষিত মানুষরা বড় হয়ে কেন তাদের মা বাবাদের বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে? মাননীয় মডারেটর, সুতরাং উত্থাপিত প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হওয়ার দাবি রাখে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি উভয় দলকে আজকের এই ছায়া সংসদে কথা নিয়ে কারাকারি পর্বে চমৎকার যুক্তি উপস্থাপন করে আলোচনার জন্য। আমরা
আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শিক্ষার্থী তাদের শখের হাতে বানানো জিনিস দিয়ে টেবিল সাজিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা, এছাড়াও রয়েছে কুশি কাটার সেলাই যা আমাদের এই বন্ধু বানিয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি কিছু হাতে তৈরি জিনিস রয়েছে যা আমাদের এই বন্ধু বানিয়েছে। আচ্ছা, এটা হলো গিয়ে হাতে তৈরি বক্স। এটা তো দেখে মনে হচ্ছে পিঠা। এটা তুমি কি বানিয়েছো? পুলি পিঠা বানিয়েছি। আর এটা হচ্ছে একতারা, আর এটা কেটে ডুগডুগি না? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে বন্ধু। থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা দেখতেই পেলাম ওরা খুব সুন্দর করে কাগজ দিয়ে পুলি পিঠা, মিষ্টি, এছাড়াও মাটির তৈরি হাড়ি রং করে শখের হাড়ি সহ নানা রকম জিনিস বানিয়েছে যা আমাদের দেশের ঐতিহ্যবাহী। বন্ধুরা, আমরা আশা করি তাদের এই ধরনের শখ এবং হাতে বানানো জিনিস দেখে অনুপ্রাণিত হব এবং এরকম কাজ করতে উৎসাহিত হব। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী বন্ধুদের কাছে। রং তুলিতে রঙিন হয়ে উঠেছে সাদা কাগজগুলো। এবার সেরা ছবিটি বাছাই করার পালা। সে দায়িত্ব আমি শিক্ষকদের কাছে দিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা, নাচে গানে আড্ডায় অনেক তো হলো আজ। এখন সময় হয়েছে তোমাদের থেকে বিদায় নেয়ার। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন স্কুলের বন্ধুদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।